হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5 অর্থাৎ মানুষের খাদ্য। মানুষের খাদ্যের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি এখন আলোচনা করব। পরপর তোমাদের দুটো ভিডিও আসছে, আজকে রাতে একটা আপলোড হলো, কাল মর্নিংয়ে তোমাদের আপলোড হবে। সেটাই কিন্তু আমি ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের বুঝিয়ে দেবো, অর্থাৎ চ্যাপ্টার 1 তাপের যে অংশটা আমাদের পরীক্ষায় রয়েছে সেটার আমি লাইন ভিত্তিক পড়া, তোমরা অনেকেই লাইন ভিত্তিক পড়াটা চাইছিলে, সো লাইন ভিত্তিক পড়াটা আমি কালকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, শুরু করা যাক। আর তাপের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, সবাই দেখে নেবে। প্লে লিস্ট ওপেন করবে, ফার্স্ট ইউনিট টেস্টের যে প্লে লিস্টটা আমি বানিয়ে দিয়েছি সেটা ওপেন করবে, তার মধ্যে ভিডিও সব পাবে। যদি কোনো ভিডিও না পাও তার জন্য প্রত্যেকটা যে সাবজেক্টের আলাদা আলাদা প্লে লিস্ট আছে সেটাই গিয়ে সার্চ করবে, অবশ্যই পাবে। তারপরেও না পেলে অবশ্যই কমেন্টস করো আমাকে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। আর আজকে রাতে তোমাদের ম্যাথ ডিভিএস ম্যাডামে গণিতেরও একটা ভিডিও আপলোড হবে, সো তোমরা দেখে নিও। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, মধুমেহ হলে কি কি খাদ্য খাওয়া অনুচিত। উত্তর আমরা লিখব মধুমেহ মানে কি, মধুমেহর ইংরেজি কি প্রত্যেকে কমেন্টস করবে। মধুমেহ হলে অধিক শর্করা জাতীয় খাদ্য খাওয়া অনুচিত, যেমন চিনি, গুড়, মিষ্টি, জ্যাম, জেলি, কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, আইসক্রিম, ঘি, ক্রিম, এগুলো অত্যধিক কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত হওয়ায় এগুলো আমাদের খাওয়া অনুচিত। ওকে, মানে এই ধরনের খাবারে প্রত্যেকটায় কি থাকে না, শর্করাযুক্ত হওয়ায় বা কার্বোহাইড্রেট যুক্ত হওয়ায় আমাদের এগুলো খাওয়া অনুচিত। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলেছে সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়। উত্তর লিখব যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস, এগুলোই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝো। উত্তর লিখব যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করা যায় এবং পুষ্টিগুণ সর্বাধিক, তাকে প্রাকৃতিক খাদ্য বলে। যেমন বিভিন্ন প্রকার ফল, যেমন কলা, তরমুজ, পেয়ারা, আম ইত্যাদি। ম্যারানমাস রোগের দুটি উপসর্গ লেখার জন্য আমাদের দিয়েছে। ম্যারানমাসের দুটো উপসর্গ কি? এটি প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ, 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এই রোগের দুটো উপসর্গ কি কি? 1 নম্বর, পেশির অবক্ষয় ঘটে, চামড়া জায়গায় জায়গায় কুঁচকে যায়, বুকের পাঁজরের বাইরের থেকে দেখা যায়। আচ্ছা, চোখ কি হয় না, কোঠরাগত হয়, অর্থাৎ ঢুকে যায় আর কি। নেক্সট প্রশ্ন, প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো। উত্তর লিখব যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতির থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকমের প্রক্রিয়াকরণ, যেমন উত্তাপ দেওয়া, সেদ্ধ করা, কোনো রাসায়নিক যোগ করা, 2-3 রকম খাদ্য উপাদান একত্রে যোগ করা ইত্যাদি, ব্যাকেটে লিখে দেবে। ঠিক আছে, তো নানা রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম, তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে, যেমন রুটি, ভাত ইত্যাদি। পরের প্রশ্ন, রোজ চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি ক্ষতি হতে পারে। উত্তরটা ভালো করে শোনো, মনে রাখবে। দেখো কি বলেছে, বলছে চাউমিন, এগরোলে আজিনামোটো, বিরিয়ানিতে মেটানিল ইয়েলো নামক কৃত্রিম রং, পেস্ট্রিতে ক্যারামেল নামক বাদামি রঙের ভেজাল মেশানো হয় খাবারগুলির রং, স্বাদ, গন্ধ বাড়ানোর জন্য। এগুলি বেশি খেলে নানা রকমের শারীরিক অসুস্থতা, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে, মনে রেখো। নেক্সট পরের প্রশ্ন বলেছে তোমার দেহে জল কোথায় কোথায় থাকে। উত্তর লিখব আমার দেহে জল থাকে রক্ত, লসিকা, মুখগহ্বর, চোখ, মূত্রথলি আর অস্থি সন্ধিতে। নেক্সট প্রশ্ন,
কোষীয়কর রোগের লক্ষণ ও কারণ? উত্তর লিখব এটি প্রোটিনের অভাবজনিত রোগ। 1 থেকে 4 বছরের শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগের দুটো উপসর্গ। কি কি? শিশুর চামড়া গাঢ় রঙের ও পেট ফোলা হয়। শিশুর চামড়া গাঢ় বর্ণের এবং পেট ফোলা হয়। পেশির অবক্ষয় ঘটে। ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়। চোখ ঠিকরে বেরিয়ে আসে, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তরলকে জলের পরিমাণের অধক্রম অনুসারে সাজাও। আচ্ছা, জলের পরিমাণের অধক্রম অনুসারে কি করব না, লালা 95%, অধক্রম মানে হচ্ছে উপর থেকে নিচে যাবে। ওকে, রক্ত হচ্ছে 90%, যকৃৎ হচ্ছে 85%, বৃক্ক ও ফুসফুসে 83%, পেশি এটা করব 75%, পেশিতে হবে হচ্ছে 75%, আর হৃৎপিণ্ড এটা করব 73%। ওকে, নেক্সট প্রশ্ন, খুব গরমে আমরা ঘামি, ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে কেমন লাগে? তাহলে এখানে জলের কাজ কি? তাহলে লিখব ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে ঠান্ডা লাগে। ঘামের কাজটা এবার লিখতে হবে, ঘাম বাষ্পীভূত হয়ে যাওয়ার সময় ঘামের কাজ বলেনি, এখানে বলেছে যে তাহলে এখানে জলের কাজ কি। তাহলে আমরা লিখব হচ্ছে ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে ঠান্ডা লাগে। ঘাম বাষ্পীভূত হয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় তাপ শরীর থেকে শোষণ করে, তাই আমাদের ঠান্ডা লাগে, অর্থাৎ ঘামে উপস্থিত জল এখানে তাপ শোষক হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, খাদ্য গ্রহণের পর মুখবিবরে খাদ্য হজম করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এখানে জলের কাজ কি? উত্তর, মুখবিবরের লালারসে যে জলীয় অংশ থাকে তা খাদ্যকে নরম করতে ও খাদ্য পরিপাকে সহায়ক উৎসেচকের ধারক হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, তোমার দুটি হাড়ের জোড়ে জল আছে জেনেছ, ওই জল কি কাজ করে? উত্তর, দুটি হাড়ের জোড়ে উপস্থিত জল বা তরল পিচ্ছিলকারক পদার্থ হিসাবে দেহাঙ্গ সঞ্চালনের সময় হাড় দুটিকে ক্রমাগত ঘর্ষণের ফলে ক্ষয়ে যাওয়ার থেকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, খাদ্যের যে অংশ হজম হয় না তা নরম মল রূপে শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে জল কি ভূমিকা পালন করে? উত্তর, খাদ্যের যে অংশ হজম হয় না তা নরম মল রূপে শরীর থেকে বেরিয়ে যায়। জল এখানে খাদ্যের অপাচ্য অংশকে নরম করে শরীর থেকে নির্গত হতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, তোমার দেহ রোজ যতটা জল হারায় তুমি ততটা জল কি পান করো? তাহলে কি হতে পারে? প্রশ্নটা মনে হচ্ছে একটু ভুল আছে, বলছে তোমার দেহ রোজ যতটা জল হারায় তুমি ততটা জল কি পান করো? এটা হবে হচ্ছে না হলে কি হতে পারে, পান না করলে আর কি। ওকে, তাহলে লিখবো আমার দেহ রোজ যতটা জল হারায় আমি তার বেশি জল পান করি। ওকে, পরিমাণ মতো জল পান না করলে শরীর বৃত্তীয় বিভিন্ন কার্যাবলী যেমন পরিপাক, রেচন ইত্যাদি ব্যাহত হয়। জলের অভাবে শরীর শুষ্ক হয়ে যায়, দুর্বলতা ও ক্লান্তি আসে। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া বা নিউমোনিয়ার মতো রোগে প্রবল জ্বর আসে, জল তখন কি কাজ করে? উত্তর, প্রবল জ্বর আসলে রোগীকে জলপটি দেওয়া হয় এবং মাথা ও গা হাত পা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দেওয়া হয়। ফলে রোগীর দেহের অতিরিক্ত তাপ গ্রহণ করে জল বাষ্পীভূত হয় এবং রোগীর দেহের তাপমাত্রা কিছুটা কমে, অর্থাৎ জল এখানে তাপ শোষক হিসাবে কাজ করে। নেক্সট হচ্ছে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? উত্তর, পাতাকে গাছের রান্নাঘর বলার কারণ, 1 নম্বর, পাতা গাছের সবথেকে প্রসারিত পাতলা অংশ। পাতার উপস্থিত ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। নেক্সট বলেছে মেধাধিক্য বা স্থূলতার ফলে মানবদেহে কি কি রোগ দেখা দিতে পারে? উত্তর, মেধাধিক্য বা স্থূলতার ফলে যে সমস্ত রোগ দেখা দিতে পারে
রক্তে পরের পরে ড্যাশ দেবো, দিয়ে লিখব রক্তের শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ হতে পারে। রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। রক্তনালীর ভেতরের গায়ে লিপিড জমা হয়ে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। অস্থির সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। নেক্সট বলেছে দেহভর সূচক বা বিএমআই কাকে বলে? উত্তর আমরা লিখব কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে দেহভর সূচক বা বিএমআই, বিএমআই এর ফুল ফর্ম বডি মাস ইন্ডেক্স, ওকে, বলে। বিএমআই নির্ণয়ের জন্য ব্যক্তির ওজনকে উচ্চতার দ্বারা ভাগ করা হয়। এবার এখানটা ঠিক করে নেবে, হ্যাঁ, ব্যক্তির কি বলেছে, বিএমআই নির্ণয়ের জন্য ব্যক্তির ওজনকে উচ্চতার দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ এখানটা এই জায়গাটা ঠিক করবে, এই জায়গাটা এরকম হবে না, এরকম লিখবে বিএমআই ইকুয়াল দিয়ে ওপরে লিখবে ওজন আর নিচে লিখবে উচ্চতা, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই জায়গাটা যে এসছে এই জায়গাটা করবে বিএমআই ইকুয়াল ওজন, এখানে নিচে একটা দাগ দিয়ে উচ্চতা করবে, মানে ওজন এখানটা এসছে, এখানটা দাগ দিয়ে উচ্চতাটা হবে, ওকে। নেক্সট পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কি? উত্তর আমরা লিখব যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা ব্র্যাকেটে গ্লুকোজ লিখবে উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। নেক্সট প্রশ্ন, কোন কোন খাদ্য গ্রহণের ফলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়? উত্তর লিখব রুটি, ডাল, লাউ, কুমড়ো, জাস্ট আ সেকেন্ড, লাউ, টমেটো, কুমড়ো, শসা, তরমুজ, ফুটি, মূলো, গাজর, টাটকা শাকসবজি। আচ্ছা, নেক্সট হচ্ছে তন্তুযুক্ত, এটা তন্তু হবে, তন্তুযুক্ত খাদ্য, চর্বিহীন মাছ, মাংস, মাখন, আচ্ছা মাখন তোলা দুধ, মাখন তোলা দুধ, মাখন তাই বলি, আচ্ছা মাখন তোলা দুধ, ছানা প্রভৃতি গ্রহণ করলে স্থূলতার প্রবণতা রোধ করা যায়। মাখন লিখো না কিন্তু, হ্যাঁ, মাখন তোলা দুধ অর্থাৎ যে দুধটার মধ্যে বাটার থাকে না, ক্লিয়ার? তাহলে এই খাবারগুলো খেলে আমাদের স্থূলতা অর্থাৎ যেটা মোটাপা বলে থাকি স্থূলতার প্রবণতা রোধ করা সম্ভব। নেক্সট পরের প্রশ্ন, শীতকালে একজন স্থূল বা মোটা মানুষ একজন রোগা মানুষ অপেক্ষায় অধিক আরাম বোধ করে কেন? প্রশ্নটা পরীক্ষায় আসে কিন্তু এগেন অ্যান্ড এগেন। উত্তর লিখব রোগা মানুষের তুলনায় মোটা বা স্থূল মানুষের দেহ অধিক পরিমাণে চর্বি থাকে। এই চর্বি ত্বকের নিচে মেদকলাতে সঞ্চিত থাকে। চর্বি বা ফ্যাট তাপের কুপরিবাহী বলে মোটা মানুষের দেহ থেকে তাপ বাইরে বেরোতে পারে না। এ কারণে শীতকালে একজন স্থূল বা মোটা মানুষ একজন রোগা মানুষ অপেক্ষায় অধিক আরাম বোধ করে। এবার এই প্রশ্নটা আসবে বললাম বলে এমন নয়, কিন্তু এর আগে যে প্রশ্নগুলো বলেছি সেগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকেও প্রচুর প্রশ্ন বিভিন্ন স্কুলে এসছে কিন্তু, তো ভালো করে অবশ্যই সেগুলো কিন্তু পড়তে হবে, ওকে। নেক্সট প্রশ্ন বলেছে মূল কিভাবে গাছকে মাটির থেকে জল শোষণে সাহায্য করে? এটা তো ছোটোর থেকে পড়ে এসছো। উত্তর লিখব স্থলজ উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল সংগ্রহ করে। আবার কোনো স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে মূল দিয়ে জলীয় বাষ্প শুষে নেয়। জলজ উদ্ভিদরা জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে জলাশয়ে জল শোষণ করে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এর আগের পার্টেও আমি অনেক ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি এরপরে তোমাদের ডিসকাশন করে দেবো চ্যাপ্টার্সগুলো, তারপরে বাকি বড় প্রশ্নগুলো আপলোড করব, ঠিক আছে? সমস্ত কিছু আপলোড হয়ে গেলে সব প্লেলিস্টে থাকবে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। পরে যারা দেখবে সব কিছু প্রশ্ন উত্তর ডিসকাশন সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নেবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। লাইক শেয়ার যত বেশি করবে, তোমাদের ক্লাসে লাইক শেয়ার কিন্তু অনেকটা কমেছে, তো তোমাদের ক্লাসে লাইক শেয়ার কমলে কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাবে, তো তোমাদের ক্লাসে ভিডিও কম আসবে। বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে বেশির থেকে বেশি ভিডিও পাও। খুব